মাননীয় সুপ্রিম কোর্ট আজকে এই ধারাটা ব্যবহার করে যেমন একটা অন্যান্য নজির তৈরি করলো, সেটা কিন্তু আরও বেশি চ্যালেঞ্জ। প্রক্রিয়াটা কিন্তু এখন জটিল থেকে জটিলতর হয়ে গেছে। নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ভগবান গোলা মুর্শিদাবাদের যিনি মামলাটা করেছিলেন, সেই মামলার প্রেক্ষাপটে কিন্তু এই রায়গুলো হচ্ছে একের পর এক। কঠিন থেকে কঠিনতর হচ্ছে তাদের ইনক্লুড করার প্রক্রিয়াটা। যারা ভোটাধিকারটা পেল শেষ মুহূর্তে এবং যারা পাবে না আগামীতে, তাদেরও কিন্তু পথটা প্রশস্ত হলো। নির্বাচনের কর্মী হিসাবে কারা কি পদ পাবে সেটা ডিপেন্ড করবে তাদের পে স্কেলের উপরে। সব দপ্তরের সংস্কার হয়েছে, ভারতের নির্বাচন কমিশনের কোনো সংস্কার হয়নি। স্যার, এসআইআর বিষয়টা যেন শেষ হয়েও হচ্ছে না, কোনো না কোনো গড়িমসি ঠিক থেকেই যাচ্ছে। সুপ্রিম কোর্টে এসআইআর মামলা চলছে, কাল মামলা ছিল, ঠিক কি বলল সুপ্রিম কোর্ট স্যার? না দেখো, মাননীয় সুপ্রিম কোর্ট এটা নিয়ে পশ্চিমবঙ্গের জন্য দ্বিতীয়বার মাত্র মাস দেড়েকের ডিফারেন্সে ব্যবধানে দুবার 142 ধারা জারি করলো। এই যে 142 ধারা 142, যেটা তার একদম মানে নিজস্ব একটা শেষ বলতে পারো স্বেচ্ছাধীন ক্ষমতা, যে স্বেচ্ছাধীন ক্ষমতা আমরা ভারতবর্ষে খুব কম সময়ের জন্যই আমরা অ্যাপ্লাই হতে দেখেছিলাম ন্যূনতম কয়েকটা ইস্যুতে, ঠিক আছে। যার শেষতম 142 ধারাটা ইস্যু করেছিল তামিলনাড়ুতে আর রাজ্যপাল RN রবি, যে একের পর এক বিল আটকে দেওয়ার পার্সপেক্টিভে, ঠিক আছে। ফলে মাননীয় সুপ্রিম কোর্ট আজকে এই ধারাটা ব্যবহার করে যেমন একটা অন্যান্য নজির তৈরি করতে বাধ্য হলো, র্যাদার বেটার সেট। কেন আমি তোমায় বলছি, দেখো, এর আগে এই সুপ্রিম কোর্ট কি বলে করেছিলেন, একা কমিশনে আস্থা নেই, রাজ্যে আসা হতো আমরা, রাজ্য প্রশাসনকে তারা কাঠগড়ায় দাঁড় করিয়েছিল এবং সাথে সাথে নির্বাচন কমিশনের উপরে আশাহত হয়েছিল তারা। সেই কারণে তো তোমরা লাস্ট যে 142 ধারাটা ইউজ করেছিল, সেখানে 3 বার এক্সট্রা অর্ডিনারি শব্দ ব্যবহার করেছিল নির্বাচন কমিশন, যখন তারা জুডিশিয়ারির কাছে তুলে দিল এক্সিকিউটিভ পাওয়ারটাকে, যেটা অভিনব, রেয়ার অফ দ্য রেয়ার ইভেন্ট। এবং তুমি খেয়াল করে দেখবে সেখানে কিন্তু 11 নম্বর পয়েন্টে পরিষ্কার বলেছিল, দ্য ডিরেকশন হ্যাভ বিন ইস্যুড ইন অ্যান এক্সট্রা অর্ডিনারি সার্কুমস্টেন্সেস এভকিং আওয়ার পাওয়ার আন্ডার আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন। গতকালের রায়ে যে সমস্ত সওয়াল জবাবে যারা যুক্ত ছিলেন, তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শামীম আহমেদ, এদের এই যে শুনানি, এবং তুষার মেহতা সলিসিটর জেনারেল তো থাকবেই, এই পুরো স্ট্রাকচারটা তুমি দেখো, যদি জয়দীপ গুপ্তা সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, অঞ্জু থমাস ছিলেন, প্রতিভা যাদব ছিলেন, ঋদ্ধি বোস, কুণাল মল্লিক, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শামীম আহমেদ, শুভম উপাধ্যায়, আম্বিয়া খাতুন, এই যে এরা যে শুনানিতে অংশগ্রহণ করেছিল, আমি কেন এই নামগুলো পড়ে শোনালাম, এখানে মমতা ব্যানার্জির কোথাও নাম নেই। যে তৃণমূল নেত্রী কাল ঝাঁপিয়ে পড়েছে, তিনি খুশি, এবং তৃণমূল এবং তাদের সোশ্যাল মিডিয়া টিম, তাদের এই যে ভাইরাল গোষ্ঠী, তাদের আইপ্যাকের টিম, তারা প্রত্যেকে বলছে এটা মমতা ব্যানার্জির ক্রেডিট। কিন্তু তুমি খেয়াল করে দেখো, এই রায়ে কোথাও মমতা ব্যানার্জির নামগন্ধ নেই। বরং এই মামলাটা, আমি যেটা বারবার বলি, সিপিএমের সেই কর্মী মুস্তারি বানু, ভগবান গোলা মুর্শিদাবাদের যিনি মামলাটা করেছিলেন, সেই মামলার প্রেক্ষাপটে কিন্তু এই রায়গুলো হচ্ছে একের পর এক। এবং এন্টায়ার রায়টায় যেখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য দিক, যেটা আমি এই যখন প্রথম রায়টা দিয়েছিল ট্রাইব্যুনালের জন্য, তখন আমি এই একটা আশার মানে আমার একটা বিশ্লেষণ ছিল, আমার ভাবনা ছিল, এবং আমার ভাবনাটা যে অমূলক ছিল না সেটা এবার প্রমাণিত হলো। যে আমি বিভিন্ন চ্যানেলে বলেছিলাম, কোথাও জন্য মনে হচ্ছে এই ট্রাইব্যুনালে যাওয়া এবং একঝাঁক মানুষের, 91 লক্ষ মানুষের মধ্যে যে জেনুইন কিছু মানুষ যাদের নাম কাটা গেছে কোনো একটা কারণে, সেটা রাজ্যের ব্যর্থতা, নির্বাচন কমিশনের অদূরদৃষ্টিতা, অপারদর্শিতার জন্য, এরা শেষ পর্যন্ত ট্রাইব্যুনালের মাধ্যমে শেষ দিন অবধি ভোটে নাম তোলার একটা সুযোগ সুপ্রিম কোর্ট মানবিক হয়ে দেখবে। তাই হলো এই যে নির্বাচন মানে ভোটের 48 ঘন্টা আগে নাম তোলা যাবে, অর্থাৎ 23শে ভোটে ভোটদানকারী হিসাবে ট্রাইব্যুনাল যদি সব অল ক্লিয়ার করে দেয়,
তাহলে 21 অবধি তারা নাম যাদের উঠবে তাদের একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের করতে বলেছে, এবং 29-এ যারা ভোট দেবে তাদেরটা 27 অবধি ইনক্লুড করার সুযোগটা কিন্তু রেখে দিয়েছে। কিন্তু এখানে একটা লক্ষ টাকার প্রশ্ন আছে যে ট্রাইব্যুনাল কি আদৌ এই বিশাল অঙ্কের নাম, ইতিমধ্যে 34 লক্ষ অ্যাপ্লাই করে ফেলেছে লাস্ট যে খবর, এদের মধ্যে কতজনকে ইনক্লুড করতে পারবে? আমি তোমাকে বলছি এখানে কিন্তু একটা সাংঘাতিক প্রশ্ন উঠছে। কেন আমি প্রশ্নটা করলাম যে এখানে 34 লক্ষের মধ্যে, এই 34 লক্ষের মধ্যে 27 লক্ষ যে এডুকেশন থেকে উঠে এসছে, 60 লক্ষ এডুকেশনের মধ্যে যে 27 লক্ষ নামটা বাতিল হয়ে গেছে এডুকেশনে, সেখানে নির্বাচন কমিশন কিন্তু এগুলোকে বাদ দেয়নি, এগুলো বাদ দিয়েছে বিচারপতিরা। এবং প্রত্যেকটা বাতিল নামের রিমার্কসে লেখা হয়েছে, মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে লিখতে বাধ্য করা হয়েছে বা লেখা হয়েছে কী কারণে বাতিল হলো। অর্থাৎ এবার ট্রাইব্যুনালকে এক ঝাঁক এমন নামকে, চ্যালেঞ্জ নামকে কনসিডারের জন্য ভাবতে হবে যে নামগুলোর অলরেডি বিচারপতিরা, তাদের সহকর্মীরাই, অন্য বিচারপতিরাই তারাই বাতিল করেছে। অর্থাৎ এই সিস্টেমটা বাতিল করেছে। অর্থাৎ যে সিস্টেমটা, জুডিশিয়ারি যেই সিস্টেমটা এদের নামটা বাতিল করেছে রিমার্কস দিয়ে, তাদেরকে পুনরায় আনতে গেলে তো তোমাকে এটার সপক্ষে বা বিপক্ষে তোমাকে তো যুক্তি দেখাতে হবে। এটা তো অস্বীকারের জায়গা নেই যে তুমি চট করে এই নামগুলো বাতিল করতে পারো না, বা কী কারণে তুমি এটাকে অ্যাড করলে। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে নাম ইনক্লুড করা ট্রাইব্যুনালের মাধ্যমে, এবং সেটা কিন্তু আরও বেশি চ্যালেঞ্জ, কারণ যত সময় যাচ্ছে, যত স্তরগুলো ভেদ করে করে নাম বাতিল কেসগুলো আসছে, তারা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফাই করে লাস্ট অব্দি সন্দেহের বসে তাদেরকে বাতিল করা হয়েছে। অর্থাৎ কঠিন থেকে কঠিনতর হচ্ছে তাদের ইনক্লুড করার প্রক্রিয়াটা। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে ওই রিমার্কস কলামকে নাল অ্যান্ড ভয়েড করে নিয়ে ওদের ফুলি স্যাটিসফাই করে কত সংখ্যক নামকে 21 তারিখ বা 27 তারিখের মধ্যে ইনক্লুড করে ভোটাধিকার দেওয়া সম্ভব হবে, সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। কারণ প্রক্রিয়াটা কিন্তু এখন জটিল থেকে জটিলতর হয়ে গেছে। তারপরেও আমি একটু বলতে পারি এটা একটা ঐতিহাসিক জয়, কারণ আজকে এদের ভোটাধিকারের প্রশ্ন, যে ভোটাধিকারটাকে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে মৌলিক অধিকার নয় কিন্তু অধিকার, 326 নম্বর ধারায় এটা নির্বাচন কমিশনের দ্বারা রক্ষিত। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টের আজকের এই রায়টায় যারা ভোটাধিকারটা পেল শেষ পড়তে, এবং যারা পাবে না আগামীতে, তাদেরও কিন্তু পথটা প্রশস্ত হলো। তারা এই ট্রাইব্যুনাল তো চলবে, নির্বাচন চলে যাবে, মাননীয় সুপ্রিম কোর্টই বলেছে একবার ভোট দিতে না পারলে সব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, এই গোছের একটা কথাবার্তা বলেছে। ফলে এই প্রক্রিয়াটা টু বি কন্টিনিউয়াস, ভয়ের কোনো জায়গা নেই। যারা কোনো কারণে, কোনো ত্রুটির কারণে, বৃহত্তর ত্রুটি, সেটা অ্যাপ্লিকেন্টের ত্রুটি হতে পারে কিংবা নির্বাচন কমিশনের কিংবা রাজ্য প্রশাসনের, তো আছেই, তাদের নাম অবশ্যই আসবে, তারা ভোটাধিকার আগামীতে পাবেন। স্যার, হাইকোর্টের আরেকটি বিষয় যেটা আজকে সামনে এলো, যে অধ্যাপকদের পোলিং অফিসার করা, আপনি একজন অধ্যাপক হিসাবে এই যে এই বিষয়টা যেটা চলছে হাইকোর্টে, আপনি কীভাবে দেখছেন? দেখো, এখানে যে কারণে মাননীয় হাইকোর্ট আজকে গতকাল চরম ভর্ৎসনা করেছিল। গতকাল দুটো রায় হয়েছিল। একটা হচ্ছে প্রাইভেট স্কুলের গাড়ি নেওয়ার ক্ষেত্রে 60 করে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের যে এখতিয়ারকে। দ্বিতীয় ছিল যে অধ্যাপকদের নাম পাঠানোর ক্ষেত্রে, মানে অ্যাজ এ প্রিসাইডিং অফিসার। খেয়াল করো, মাননীয় হাইকোর্ট 24 ঘন্টা সময় দিয়েছিল নির্বাচন কমিশনকে ক্ল্যারিফাই করতে যে কলেজ প্রফেসরদের জন্য যে বিজ্ঞাপনটা জারি করেছেন অ্যাজ এ প্রিসাইডিং অফিসার ভোটকর্মী হিসেবে, সেই বিজ্ঞপ্তিটার ব্যাখ্যা দিতে। নির্বাচন কমিশন কোনো ব্যাখ্যা দিতে পারেনি, তাদের সময় দেওয়া হয়েছিল। তারা শুধু এইটুকু বলেছিল, হুজুর অনেক লোক নির্বাচনের সাথে, মানে প্রফেসররা অলরেডি ট্রেনিং নিয়ে ফেলেছে, পুরো ব্যবস্থাটা সাজানো হয়ে গেছে, ভোট একদম সামনে, এক সপ্তাহ নেই, আপনারা যদি এই মুহূর্তে এদের নির্বাচনের থেকে বাদ দেওয়া হয়, অর্থাৎ নির্বাচনে না যেতে দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আখিরে খুব সমস্যায় পড়ে যাবে। এটা কিন্তু বলা হয়েছিল। এবং তুমি খেয়াল করে দেখবে সেই বলার পরে মাননীয় হাইকোর্ট কিন্তু একটা কথা
পরিষ্কারভাবে বলেছিল যে এগুলো কোনো এক্সকিউজ নয় কাউকে নাম পাঠানোর বা প্রফেসরদের প্রিসাইডিং অফিসার হিসেবে ডিউটিতে পাঠানোর, এই ধরনের এক্সকিউজগুলোকে আপাতত রাখুন। কেন? কারণ এখানে কতগুলো ক্লজের মধ্যে একটা ক্লজ হচ্ছে যে নির্বাচনের কর্মী হিসাবে কারা কি পদ পাবে সেটা ডিপেন্ড করবে তাদের পে স্কেলের উপরে, অর্থাৎ তারা কি পোস্ট হোল্ড করে, তারা কত টাকা বেতন এনক্যাশ তারা তোলে, সেইগুলো ম্যাটার করে। এই যে জায়গাটা, এই ম্যাটারটা, এখানে অধ্যাপকরা যে বেতন কমটা নেয়, সেই অধ্যাপকদের বেতন কমটা এতটাই হাই যে তাদেরকে প্রিসাইডিং অফিসার করার ক্ষেত্রে একটা বড় ধরনের সাংবিধানিক বাধা আছে। কি বাধা? দেখো, বাধাটা হচ্ছে নির্বাচনের অ্যাক্ট অনুযায়ী নির্বাচনের কর্মী কারা কি পদ পাবে, কে প্রিসাইডিং পাবে, কে সেক্টর রিটার্নিং অফিসার পাবে, কে ফার্স্ট পোলিং, কে সেকেন্ড পোলিং, কে থার্ড পোলিং, এগুলো তাদের বেতনক্রমের উপরে ডিপেন্ড করে। এখানে প্রিসাইডিং অফিসার মূলত কার আন্ডারে কাজ করে? বিডিওর আন্ডারে, যেখানে অধ্যাপকদের বেতনক্রম বিডিওর চেয়ে অনেক বেশি। তাহলে বেতনক্রমে যে অনেকটা এগিয়ে, সে বেতনক্রমে পিছিয়ে থাকা কোনো অধস্তন, আর্থিক দিক থেকে অধস্তন, বেতনের ক্রম থেকে অধস্তন, তার আন্ডারে কী করে কাজ করতে পারে? এটা ছিল টেকনিক্যাল প্রশ্ন, যে টেকনিক্যাল প্রশ্নটা কিন্তু উত্তর দিতে পারেনি। কিন্তু মাননীয় হাইকোর্ট একটা ধর্ম সংকট থেকেও মুক্তি করেছে, একটা মানবিক দৃষ্টিকোণ থেকে, বা প্রশাসনিক জটিলতার যাতে তৈরি না হয় নির্বাচন কমিশনের অ্যাপিলের ভিত্তিতে, যে অধ্যাপকরা অলরেডি ট্রেনিং নিয়ে ফেলেছে তারা ডিউটিটা করবে, আর যারা মামলাটা করেছেন তারা এক্সামটেড, তাদের যেতে হবে না। কিন্তু মূল প্রশ্ন যেটা দাঁড়িয়ে রইল, যে কেন দিনের পর দিন নির্বাচন কমিশনকে এইভাবে হ্যাকেল হতে হচ্ছে? কখনো এসআইআরের প্রশ্নে কোনো রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে আমার কর্মী তুমি নিয়েছো কয়েকদিনের জন্য, আমার কর্মীকে আমি আবার ফিরে পাবো। এই যে নির্বাচন কমিশনকে কেন বারবার প্রশ্নের চিহ্ন মুখে হতে হচ্ছে তাদের কার্যকলাপ নিয়ে, তার একটা বড় কারণ দেখো, স্বাধীনতার এত বছর পরে 1952 সালে প্রথম নির্বাচনটা হয়। 85% মূর্খ ভারতবাসীর সেই সময় নির্বাচন প্রক্রিয়া করতে গিয়ে সদ্য স্বাধীন হওয়া ভারতবর্ষের নির্বাচন কমিশনার একজন বাঙালি সুকুমার সেনকে কি কঠিন পরিশ্রম করতে হয়েছিল। গরুর গাড়িতে করে 3 দিন 4 দিন অতিক্রম করে গিয়ে ভোট করাতে হয়েছিল। ভোটটা করিয়েছিলেন তিনি। আজকে 75 বছর হয়ে গেল নির্বাচন কমিশনের প্রথম ভোট থেকে এই ভোট অবধি, 26-এর ভোট। এন্টায়ার এতটা 7.5 দশকের ইতিহাসে নির্বাচন কমিশনের কি কোনো সংস্কার হয়েছে? সব দপ্তরের সংস্কার হয়েছে, ভারতের নির্বাচন কমিশনের কোনো সংস্কার হয়নি। অথচ এই ভারতবর্ষের নির্বাচন কমিশনের আমূল পরিবর্তন স্ট্রাকচারাল, সেটার সপক্ষে ন্যাশনাল ল কমিশনের রেকমেন্ডেশন আছে। তারা বারবার রেকমেন্ড করে গেছে ন্যাশনাল ইলেকশন কমিশনের সপক্ষে অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস কমিশন করতে তারা বারবার বলেছে। কারা বলেছে? ন্যাশনাল ল কমিশন এনইসিকে বলেছে আপনারা কেন অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস কমিশন করে একগাদা বিভিন্ন রাজ্যের জন্য একগাদা ছেলেপেলেকে চাকরিতে নিচ্ছেন না, পার্মানেন্ট স্টাফ নিচ্ছেন না কেন? তাহলে তো আপনাকে হাত পাততে হয় না কারোর কাছে, আপনাদের ওয়েল প্রশিক্ষিত কর্মীরাই এই কাজটা করতে পারে। আজ অব্দি এটা হয়নি। দ্বিতীয়, এই যে অল ইন্ডিয়া সিও স্টেট সিওদের সর্বোত্তম নিয়ন্ত্রণে থাকবে এনইওদের হাতে। এই যে অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস, এটা চালু না করলে আগামীতে যে আরও সংকট হবে, কারণ প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট ইনক্লুডিং সেন্ট্রাল গভর্নমেন্টে সরকারি কর্মচারী দিনকে দিন কমছে। আগামীতে তো প্রাইভেট কোম্পানির থেকে ধার নিতে হবে, কারণ কন্ট্রাকচুয়ালদের দিয়ে কাজ করানো যাবে না। এই সমস্যাটা কিন্তু ভয়ানক হতে যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে লাস্ট 15 বছরের রিক্রুটমেন্ট নেই, কাদের দিয়ে ডিউটিটা করাবে? এটা তো বুঝতে হবে। প্যারা টিচার করতে পারবে না ডিউটি, সিভিক ভলেন্টিয়ার ডিউটি করতে পারবে না আইন অনুযায়ী, তাহলে করবেটা কারা? দ্বিতীয়, দীনেশ গোস্বামী কমিটি পরবর্তীকালে তারাও ইলেকশন সার্ভিস কমিশন তৈরি করার সপক্ষে বারবার সওয়াল করে গেছে এবং নির্বাচন কমিশনের আমূল পরিবর্তনের কথা বলেছে। তা না হলে ভারতবর্ষের মতন জনবহুল দেশে নির্বাচন করা সম্ভব নয়। ইতিমধ্যে তুমি জানো যে লোকসভার আসন
543টার জায়গায় বেড়ে 850টা হতে যাচ্ছে। রাজ্যের আসনগুলো দ্বিগুণ তিনগুণ বাড়বে জনসংখ্যার ভিত্তিতে। আগামীতে বিধানসভার আসন বাড়বে, এলাকার পুনর্বিন্যাস হওয়া কাজ শুরু হয়ে গেছে। 29-এর নির্বাচনে এত বিপুল সংখ্যক এমপি সিটে নির্বাচন সুস্থভাবে করতে গেলে নির্বাচন কমিশনের আমূল সংস্কার ছাড়া আর কোনো পথ নেই। তা না হলে কিন্তু এভাবেই কেস খামারিতে জরাজীর্ণ হতে হবে, প্রশ্নের চিহ্নের সম্মুখীন হতে হবে নির্বাচন কমিশনকে।